সকাল তখন প্রায় ৯টা বাজে। নাস্তা সেরে বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে আছি, হাতে ধরা খবরের কাগজ। যদিও মন বিশেষ নেই পড়ার দিকে। সত্যি কথা বলতে কি, গত দুদিন ধরে আমাদের বাড়ির পরিবেশ বেশ নিস্তেজ। কোনো কেস নেই, কোনো রহস্য নেই, শুধু নিঃসঙ্গতা আর এক ঘেয়েমি। বৌঠান তার বাবার বাড়ি গেছেন কয়েকদিনের জন্য। ওরও ইচ্ছে হয়েছিল মায়ের সঙ্গে কিছুদিন কাটাবে। ব্যোমকেশ নিজেই বলেছিল, যাও সত্য, কিছুদিন বেরিয়ে এসো। তাই এখন আমরা দুজন, আমি আর ব্যোমকেশ, ঘরে বসে মাথা চুলকোনো ছাড়া বিশেষ কিছু করছিলাম না। আমি আর থাকতে না পেরে ব্যোমকেশকে বললাম, কি হে ভাইয়া, আর কতদিন এভাবে বসে বসে মরবো বলো তো? তেমন কোনো কাজ নেই, বাইরে যাওয়া হয় না, এমন একটা হাঁপ ধরে আসছে। ব্যোমকেশ তখন খবরের কাগজে মুখ গুজেছিল, চোখ না তুলেই বলল, তা তো ঠিকই বলেছ, একটু ঘুরে এলে তো মন্দ হয় না। কোথায় যাওয়ার কথা ভাবছো তাহলে? আমি এক লাফে উঠলাম, চলো না বেনারস ঘুরে আসি। ব্যোমকেশ এবার কাগজ নামিয়ে আমার দিকে তাকালো, মুখে হালকা হাসি ফুটে উঠল। আহা, বেনারস, চলো, মন্দ হবে না, কয়েকটা দিন নিরিবিলি কাটানো যাবে। আমি উল্লাসিত হয়ে উঠলাম, মনে হচ্ছিল বুকের ভেতর একটা তাজা হাওয়া বইছে। কিছুদিন পরে বেনারসের মাটি ছুঁয়ে যেন মনে হলো অন্য জগতে চলে এসেছি। সকালে পবিত্র গঙ্গার ধারে হাঁটা, দুপুরে ঘোরাঘুরি, সন্ধেবেলা মন্দিরের ঘন্টার পর ঘন্টা মিষ্টি আওয়াজ, সব মিলিয়ে মন প্রাণ ভরে উঠেছিল। আমরা এক নিরিবিলি পুরনো দোতলা হোটেলে উঠেছিলাম। হোটেল বলতে যা বোঝায় সেটা অতটাও বলা চলে না, বরং পুরনো এক বাড়ি বলাই চলে, যার কয়েকটা ঘর ভাড়া দেওয়া হয়। লোকজন তেমন একটা নেই, আর সেটাই আমাদের পছন্দ হয়েছিল। হোটেলে এক বৃদ্ধ কেয়ারটেকার ছিল, নাম গণেশ। ভোরবেলা চা নাস্তা থেকে শুরু করে জল খাওয়া, তরকারি, জিনিসপত্র সবেতেই তার হাত। মনের মতোই শান্ত আর নিপাট ভালো মানুষ। আমরা দুজন দিন দুয়েক বেনারসের ঘাটে ঘাটে ঘুরেছি, মন্দির দর্শন করেছি, গলির মোড়ে মোড়ে চা খেয়ে গল্প করে সন্ধ্যা কাটিয়েছি। জীবন যেন কিছুদিনের জন্য সমস্ত জটিলতা ভুলে গেছে। কিন্তু কে জানতো এই নিরিবিলি বেনারসি আমাদের সামনে টেনে আনবে এক ভয়ানক হত্যাকাণ্ডের রহস্য। পরদিন সকালের ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকছিল। আমি তখনও আধো ঘুমে বিছানায় গা এলিয়ে রেখেছিলাম। হঠাৎ বাইরে থেকে কড়া নাড়ার শব্দ, চমকে উঠলাম। বাবুরা নাস্তা বানিয়ে এনেছে, চা আর মুড়ি নিয়ে আসে। আমি উঠে দরজা খুলে দিলাম, দেখি গণেশ হাসি মুখে একটা ট্রে হাতে দাঁড়িয়ে আছে। আস, এসো গণেশ কাকু, এখানে রাখো। ব্যোমকেশ এখনো ঘুমোচ্ছে, বুঝলে? জি, ঘুমোচ্ছি কোথায়, তোমার গলার আওয়াজে ঘুম ভেঙে গেছে। আমি হেসে উঠলাম। গণেশ ট্রেটা টেবিলের ওপর রাখলো, তারপর হাত মুছতে মুছতে বলল, বাবু, একটা খারাপ খবর শুনেছেন? খারাপ খবর? না তো, কি হয়েছে? গণেশ একটু ইতস্তত করলো, তারপর নিচু গলায় বলল, এলাকার এক বড় লোক সোনার ব্যবসায়ী বিকাশ বাবুকে কে যেন খুন করেছে। আজ ভোরবেলা আর তার মৃতদেহ পাওয়া গেছে তার বাড়িতেই। আমি আর ব্যোমকেশ দুজনেই অবাক হয়ে ওর দিকে তাকালাম। কখন ঘটনাটা ঘটেছে? বাবু, কাল রাতের কোনো সময় হবে। এখন পুলিশ এসেছে, চারদিক ঘিরে ফেলেছে, বড় হইচই শুরু হয়েছে। আমি চেয়ার থেকে উঠে গিয়ে বেলকুনির বাইরে তাকালাম। সত্যি, দূরে গলির মোড়ে কিছু পুলিশ দাঁড়িয়েছিল। এই বিকাশবাবু কে ছিলেন? এলাকার ধনী মানুষ ছিলেন, নিজের একাধিক গয়নার দোকান ছিল বেনারসে। শুনেছি লোকে ওকে খুব মান্য করতো। তো তো তবে কিছু লোকের সঙ্গে ব্যবসায়ী ঝামেলাও ছিল।
হুম, ব্যবসায়িক ঝামেলা মানে শত্রু থাকার সম্ভাবনাও আছে। আমি অবাক হয়ে উঠলাম। কি ব্যোমকেশ, তাহলে কি তুমি বলছো আমরা এবার একটা খুনের রহস্যে জড়িয়ে পড়তে চলেছি? দেখা যাক অজিত, কৌতূহল তো জন্মাল বটেই। চা ঠান্ডা হতে হতে আমরা দুজনেই যেন মনে মনে ঠিক করে ফেললাম, এই রহস্যের পর্দা তুলতেই হবে। আর কে জানতো, এই সকালে আসা গণেশের এক টুকরো খবরই আমাদের নিয়ে যাবে এক রক্তাক্ত ষড়যন্ত্রের গভীরে। সকালটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। ব্যোমকেশ চুপচাপ চা শেষ করলো, তারপর কপালে ভাঁজ ফেলে বলল, অজি, সময় নষ্ট না করে বিকাশবাবুর সম্পর্কে কিছু তথ্য জোগাড় করা দরকার। কোথায় থাকতেন, কাদের সঙ্গে মেশামেশি ছিল, সব জানতে হবে, বুঝলে? আমি মাথা নেড়ে সায় দিলাম। কিছুক্ষণ পর দুজনে বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে। বেনারসের সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে আশপাশের লোকজনের মুখের দিকে তাকাচ্ছিলাম, কোথাও আতঙ্ক, কোথাও কৌতূহল। গলির মোড়ে এক চায়ের দোকানে কিছু লোক জটলা পাকিয়ে বসেছিল। আমরা সেখানে গিয়ে কান পাতলাম। চায়ের দোকানদার বলেছিল, আহা, বিকাশবাবু ভালো মানুষ ছিলেন, তবে শত্রুও কম ছিল না। শুনছো তো রামলাল? হ্যাঁ রে, দোকানের বায়না দিয়ে কারো 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 সঙ্গে বড় মারামারি হয়েছিল কদিন আগে। আমি চুপি চুপি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যাপারটা জমাট বাঁধছে দেখছি। হুম, বুঝলাম। ব্যবসায়িক শত্রুতা থাকলে খুনের মোটিভও থাকতে পারে। আমি একটু সাহস করে সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে শুনুন, কিছু জানতে পারি? বিকাশবাবুর শত্রু বলতে কাদের কথা বলছেন আপনারা? চায়ের দোকানদার আমাদের ওপর কৌতূহলী চোখে তাকালো। আপনারা কে বাবু? আমরা কলকাতা থেকে এসেছি, ব্যোমকেশ বক্সী, আর উনি অজিত বন্দ্যোপাধ্যায়। কিছুদিন বেড়াতে এসেছিলাম, হঠাৎ এই ঘটনায় মর্মাহত। লোকগুলো ফিস ফিস করে কিছু আলোচনা করলো। তারপর সেই রামলাল নামের লোকটি বলল, শুনেছি কদিন আগে বিকাশবাবুর সঙ্গে এক স্বর্ণ ব্যবসায়ীর খুব ঝগড়া হয়েছিল। নাম কি যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, রহিলাল। ওনার সঙ্গে বড় বিবাদ হয়েছিল দোকান কেনা বেচা নিয়ে। মানে মানে হরিলাল সন্দেহর তালিকায় প্রথম নাম? হুম, না অজিত, এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। সব দিক খুঁটিয়ে দেখতে হবে, বুঝলে? বলতে বলতে ব্যোমকেশের চোখ চকচক করে উঠল। আমি জানতাম, যখন ব্যোমকেশের চোখ এভাবে জ্বলে ওঠে তখন সে রহস্যের গন্ধ পেয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সে গন্ধ ধরে আমরা পৌঁছে যাব সত্যের কিনারে। সকালটা গড়িয়ে দুপুরের দিকে এগিয়ে গেল। আমরা দুজনেই হোটেলে ফিরে এলাম। মাথার ভেতর নানান প্রশ্ন ঘুরছে। ঘরে ঢুকেই ব্যোমকেশ বিছানায় বসে নোট বই খুলে লিখতে শুরু করলো। কি লিখছো ব্যোমকেশ? প্রাথমিকভাবে যেসব তথ্য পেয়েছি সেগুলো তালিকাভুক্ত করছি। এর মধ্যে কোনো ফাঁক ফোকর খুঁজে বের করতে হবে। আমি তার পাশে গিয়ে বসলাম। ব্যোমকেশ নোটে লিখে রেখেছে, বিকাশবাবুর স্বর্ণের ব্যবসা ছিল। সম্প্রতি হরিলাল নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাদ হয়েছিল। ব্যবসা নিয়ে শত্রুতা ছিল। এগুলো দেখে আমি ব্যোমকেশকে বললাম, তবে কি হরিলালই খুনি? খুনের কারণ থাকতে পারে, কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাবে না। আরো অনুসন্ধান দরকার। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। ব্যোমকেশ উঠে গিয়ে দরজা খুলল। দেখা গেল হোটেলের সেই কেয়ারটেকার গণেশ দাঁড়িয়ে আছে। বাবু, আপনাদের একটা খবর দিতে এসেছি আবারও। হরিলাল বাবু পুলিশে গিয়ে নিজেই বলেছে সে নির্দোষ। বলেছে খুনের রাতে সে তার দোকানে ছিল। দোকানের কর্মচারীটাও সেটাই বলেছে। ও,
তাহলে কেস আরো ঘুরে যাচ্ছে। গণেশ বিদায় নিয়ে চলে গেল। ব্যোমকেশ চুপচাপ কিছুক্ষণ ভেবে নিল, তারপর হঠাৎই বলল, অজিত, এবার সময় হয়েছে বিকাশবাবুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার। কোনো পুরনো শত্রুতা লুকিয়ে আছে কি না সেটা জানতে হবে। আমি মাথা নেড়ে রাজি হয়ে গেলাম। বিকেলের দিকে আমরা রওনা দিলাম বিকাশবাবুর বাড়ির উদ্দেশ্যে। দূরে বয়ে চলেছে শান্ত গঙ্গা, চারপাশে ছড়িয়ে আছে পুরনো বেনারসের গলি, মন্দির আর দোকানের স্নিগ্ধ গন্ধ। হাঁটতে হাঁটতে অবশেষে একটা মাঝারি আকারের দোতলা বাড়ির সামনে পৌঁছালাম। সামনে ছোট একটা বাগান, তারপরে লাল টবের মোটা গাঁথুনি। এটাই বিকাশবাবুর বাড়ি? হ্যাঁ, ঠিকানা মিলেছে। আমরা দরজায় কড়া নাড়লাম। কয়েক মুহূর্তের পর এক মধ্যবয়সী লোক এসে দরজা খুলল। তিনি আমাদের একটু অবাক চোখে দেখে বললেন, আপনারা? আমি ব্যোমকেশ বক্সী, আর উনি আমার সহকারী অজিত। আমরা বিকাশবাবুর হত্যা সম্পর্কে কিছু জানতে এসেছি, যদি একটু কথা বলার সুযোগ দেন। লোকটি একটু দ্বিধা করল, তারপর ভিতরে ডেকে নিল। ঘরে ঢুকে দেখি চারপাশে ছিমছাম পরিবেশ, দেয়ালে বেশ কিছু ছবি ঝোলানো। বিকাশবাবুর একটি বড় ছবি ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি বিকাশের ছোট ভাই অনুপম। দুঃখের বিষয়, আমরা এখনো বুঝতে পারছি না কে এরকম করলো। বিকাশবাবুর কোনো শত্রু ছিল কি? শত্রু? না না, বিকাশ সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করত, তবে ব্যবসার প্রতিযোগিতা ছিল বই কি। কিছু লোকে হিংসে করত। কিছু নাম বলতে পারেন? অনুপম একটু ভেবে বললেন, সত্যি বলতে কি, একটা নাম মনে পড়ছে, সুরেশ। ওর সঙ্গে বিকাশের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল। সুরেশকে? ও ও একজন ছোটখাটো স্বর্ণ ব্যবসায়ী, বিকাশের থেকে অনেক পিছিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিনের মধ্যে তার ব্যবসা ভালো চলতে শুরু করে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সুরেশ সম্পর্কে আরো কিছু জানা যাবে? হ্যাঁ, ও মলদার গলিতে একটা দোকান চালাতো। ঠিক আছে, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা বিদায় নিয়ে বেরিয়ে এলাম। বাইরে এসে ব্যোমকেশ থমকে দাঁড়ালো, চোখে তার সেই পরিচিত চিন্তার ছায়া। কি ভাবছো ব্যোমকেশ? সুরেশ নামটা কানে ঝাঁঝ দিচ্ছে, মনে হচ্ছে এর মধ্যে কোনো গণ্ডগোল আছে। আজই সন্ধ্যায় একটু দেখে আসতে হবে ওর দোকানটা। আমি মাথা নেড়ে রাজি হলাম। বেনারসের আঁকাবাঁকা গলিতে আবারও পা বাড়ালাম সত্যের সন্ধানে। সন্ধ্যা নামতেই আমরা মলদার গলির দিকে হাঁটতে শুরু করলাম। বেনারসের এই পুরনো অঞ্চল যেন অতীতের ছায়া বয়ে চলেছে। বাঁধানো রাস্তা, টিমটিমে আলো আর আনাচে কানাচে ছড়ানো ঘন গন্ধ। সন্ধ্যায় এই গলি একেবারে রহস্যময় মনে হচ্ছে না ব্যোমকেশ? রহস্য থাকলেই তো খোঁজার মজা অজিত। চুপচাপ হাঁটতে হাঁটতে একটা ছোট দোকানের সামনে থামলাম। ওপরে লেখা সুরেশ জুয়েলার্স। দোকান প্রায় বন্ধের মুখে। একটা বয়স্ক লোক সামনে বসে হিসাব মিলাচ্ছে। চলো দেখা যাক কি হয়। দোকানে ঢুকে ব্যোমকেশ নিজেকে এক সাধারণ ক্রেতা হিসেবে পরিচয় দিল। কিছু পুরনো গহনা দেখাতে পারো? আগে অবশ্যই। আপনি কি নিজে ব্যবহার করবেন নাকি উপহার দেবেন? নিজের জন্যই ভাবছি, একটু পুরনো ডিজাইনই পছন্দের। সুরেশ কয়েকটা গহনা বের করলো। ব্যোমকেশ এক একটা হাতে নিয়ে পরীক্ষা করছিল। আচমকা সে একটা আংটি হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এটা পুরনো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা পুরনো টেক্সট থেকে, ভালো জিনিস। আমি লক্ষ্য করলাম সুরেশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তার চোখে কিছুটা অস্বস্তি। ব্যোমকেশ হাসি মুখে আংটিটা রেখে দিল, তারপর দোকান থেকে বেরিয়ে আসার সময় নিচু গলায় বলল, চলো অজিত,
যা বোঝার বুঝে ফেলেছি। কি বুঝলি? সুরেশ ভয় পাচ্ছে, আর ভয় পাচ্ছে মানে ওর লুকোনোর কিছু আছে। আমরা ধীরে পায়ে ফিরতে লাগলাম। গলির শেষে এসে ব্যোমকেশ থেমে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে মৃদু হেসে বলল, কাল ভোরে একটা কাজ আছে আমাদের। পরদিন খুব ভোরে আমরা আবার সেই গলির দিকে রওনা দিলাম। চারপাশ তখনও অন্ধকারে মোড়া। শুধু দূরের মন্দির থেকে ভেসে আসছে মৃদু ঘণ্টা ধ্বনি। ব্যোমকেশ, এত সকালে আসার কারণটা বলবে? আমরা কাউকে দেখাতে চাইছি অজিত, এই গলির ভেতরে সকালের একটা রহস্য লুকিয়ে আছে। চুপচাপ এগোতে এগোতে আমরা সুরেশের দোকানের পেছনের সরু গলিতে ঢুকলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দেখতে পেলাম একটা ছায়া মূর্তি দোকানের পেছন দিকের দরজার তালা খুলছে। দেখছো দেখছো অজিত, আমি ঠিকই বলেছিলাম। ব্যোমকেশ আমাকে ইশারা করলো চুপ করে থাকতে। আমরা গলির অন্ধকারে নিজেকে আড়াল করে রাখলাম। লোকটা দোকানে ঢুকতেই ব্যোমকেশ চুপি চুপি এগিয়ে গেল। তারপর শক্ত হাতে তাকে চেপে ধরলো। চুপ থাকো, বেশি নড়াচড়া করলে বিপদ হবে তোমারই। ভয় পেয়ে লোকটা হাত তুলল। আলো ফেলতেই দেখা গেল সে সুরেশ নয়, অন্য একজন। হাড় জিরজিরিয়ে চেহারা, চোখে মুখে আতঙ্ক। তুমি কে? এখানে কি করছো? আমি আমি কিশোর, দোকানে কাজ করি। কাজ করো তুমি? তবে লুকিয়ে ঢুকছো কেন? আমাকে বলেছিল পুরনো গহনার কিছু মাল সরিয়ে ফেলতে। আমি কিছু জানি না বাবু, আমাকে ক্ষমা করে দেন। ব্যোমকেশ তখন আরো কাছে এগিয়ে এসে কষে বলল, কার নির্দেশে এগুলো হচ্ছে? সুরেশবাবুর নির্দেশে। হ্যাঁ, হ্যাঁ। আমরা দুজন পরস্পরের দিকে তাকালাম। রহস্যের জট যেন আরো একটু খুলে গেল। চলো কিশোর, এবার একটু খোলামেলা কথা হবে। আমরা কিশোরকে নিয়ে কাছের এক চায়ের দোকানের পেছনে বসে পড়লাম। চারপাশ এখনো অন্ধকার, তবে দূরের আকাশ একটু একটু ফ্যাকাশে হচ্ছে। ভয় পেও না কিশোর, সব খুলে বলো। সুরেশ তোমাকে ঠিক কি করতে বলেছিল? বাবু, সুরেশবাবু অনেক দিন ধরেই বিকাশবাবুর দোকানের পুরনো গহনা চুরি করে বিক্রি করছিল। আমাকেও লোভ দেখিয়েছিল। কিরকম লোভ? বলেছিল প্রতি মাল সরালে ভালো টাকা পাবে। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে বাধ্য হয়েছি। বিকাশবাবু কি কিছু বুঝতে পেরেছিলেন? হ্যাঁ বাবু, কিছুদিন আগে বিকাশবাবু হিসাব মেলাতে না পেরে সুরেশবাবুকে সন্দেহ করতে শুরু করেন। তা তখনই 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 সুরেশবাবু বলেছিল, যদি বিকাশবাবু সত্যি জানতে পারে তাহলে তাকে সরিয়ে দিতে হবে। আমাদের দুজনের চোখ বিস্ফোরিত হয়ে গেল। ব্যোমকেশ চুপচাপ হাতের আঙুল নাড়া দিল। বুঝেছিলাম, ঠিক সেই জায়গায় পৌঁছাবো এক সময়। সুরেশই তাহলে খুনি? না অজিত, এখনই এমন নিশ্চিত হওয়া যাবে না। আরো কিছু যাচাই করতে হবে, তারপর নয় দেখব কে খুনি আসল। আমি কিছু জানতাম না বাবু, আমি তো শুধু চুরি করতাম। মারামারি বা খুনের ব্যাপারে আমি জড়িত নই, আমি সত্যি বলছি। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। ভয় পেও না কিশোর, তুমি আমাদের সাহায্য করলে তোমার বিপদ একদম হবে না। এখন তুমি যাও, তবে চোখ কান খোলা রাখবে, আর কাউকে এই বিষয়ে কিছু বলবে না। কিশোর ভয় কাঁপতে কাঁপতে চলে গেল। আমরা দুজন তখন দোকানের সামনে এসে দাঁড়ালাম। সেখানে ভোরের আলো আস্তে আস্তে চারপাশে আলোকিত করছিল। সকাল তখন ভালো মতো নেমে এসেছে। বেনারসের গলিগুলোতে লোকজনের ভিড় বাড়ছে, দোকানপাট খুলছে, অথচ আমাদের মন ঘন মেঘে ঢাকা। কারণ এবার আমাদের খুঁজতে হবে সুরুষকে, যার ছায়া যেন কোথাও নেই। কি করা যায় ব্যোমকেশ? ছেলেটাকে তো খুঁজে পাওয়া মুশকিল হবে। না অজি, মুশকিল নয়,
একটা কথা মনে রাখো, যে মানুষ পালায় সে কোথাও না কোথাও ফেসেই পড়ে। আমরা প্রথমে গেলাম বিকাশবাবুর দোকানে। দোকানের কর্মচারীরা এখন কিছুটা স্বাভাবিক, তবে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ তাদের একে একে ডেকে প্রশ্ন করা শুরু করলো। সুরেশ কোথায়? তার শেষ সন্ধান কি দিতে পারবে? একটা কর্মচারী দাঁড়িয়ে উঠল এবং বলল, বাবু, সুরেশদা তো ঘটনার আগের দিন থেকেই দোকানে আসেনি। কে বলেছে তিনি নাকি দক্ষিণ ঘাটের দিকে গিয়েছেন? দক্ষিণ ঘাট? চলো ওদিকেই চলি। আমরা টানা হাঁটতে হাঁটতে পৌঁছালাম দক্ষিণ ঘাটের দিকে। গঙ্গার ধারে বসে থাকা এক মাঝি, বুড়ো। লোকটাকে জিজ্ঞেস করতেই সে আমাদের বলল, বাবু, কাল একটা লোক এসেছিল, উপস্থিত ছিল। একটা ছোট নৌকা ভাড়া করে ও পারে চলে গেছে। বলেছিল এক আত্মীয়র বাড়ি যাচ্ছে। কোন আত্মীয়ের বাড়ি? আমি কিভাবে বলবো, তবে বলেছিল মণ্ডলপাড়ায় যাবে। মণ্ডলপাড়া? এটা তো শহরের বাইরে। ঠিকই ধরেছ। এখন যদি একটু জোর দমে হাঁটি তবে সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো। আমরা আবার পথ ধরলাম, গলিপথ পেরিয়ে গ্রামের দিকে এগোতে লাগলাম। বিকেলে আমরা পৌঁছালাম মণ্ডলপাড়ার এক শান্ত গ্রামের ধারে। এক ছাপড়া ঘরের ধারে দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক সেদিকেই তাকিয়েছিলেন। ব্যোমকেশ ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলো, যে এখানে কি সুরেশ নামে কাউকে চেনেন? ও হ্যাঁ হ্যাঁ, আজ ভোরেই এসেছিল। বলল এখানে কয়েকদিন থাকবে। এখন বেতনের যেই কুড়ি ঘরটায় আছে। ব্যোমকেশ কৃতজ্ঞতা সুলক হাসি হেসে মাথা নাড়ল। আমরা দুজনে চুপি চুপি এগিয়ে গেলাম কুড়ে ঘরের দিকে। কুড়ে ঘরের ভেতর থেকে স্পষ্ট হাঁটা চলার শব্দ শোনা যাচ্ছে। ব্যোমকেশ, এখন কি করব? অজিত, ধীরে ধীরে দরজা কাছে যাই, তারপর দরজা ঠেলে ঢুকবো। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা দরজার দুপাশ থেকে ধীরে ধীরে এগিয়ে এলাম। তারপর ব্যোমকেশ এক ঝটকায় দরজা ঠেলে খুলল। ঘরের ভেতরে সুরেশ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, হাতে একটা ব্যাগ। মনে হলো পালানোর জন্য তৈরি হচ্ছিল। সুরেশ, এবার আর পালানোর উপায় নেই, আমাদের সঙ্গে চলো, না হলে ভালো হবে না বললাম। সুরেশের মুখ সাদা হয়ে গেল। মনে হলো সমস্ত সাহস যেন মুহূর্তেই শুকিয়ে গেল। আমি আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তাহলে পালাচ্ছ কেন? সুরেশ কিছু বলতে পারল না। তার কাপা ঠোঁট, ভীত চোখই সব উত্তর দিয়ে দিল। সব জানতে চাই সুরেশ, সত্য কথাটা বলো। সুরেশ মাথা নিচু করে তাকিয়ে রইল। ব্যোমকেশ এক পা এগিয়ে গেল, তার কাঁধে হাত রাখল আর বলল, এবো না সুরেশ, সত্যি কখনো লুকিয়ে থাকে না। চলো এবার সত্যটা সামনে আনো। আমরা সুরেশকে নিয়ে ধীরে ধীরে গ্রাম ছাড়তে লাগলাম। বিকেলের আলো গাঢ় হচ্ছে, বাতাসে এক অদ্ভুত উত্তেজনার ছায়া। এবার আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। বিকেলের পরন্ত রোদ গায়ে মেখে আমরা ধীরে ধীরে সুরেশকে নিয়ে ফিরছিলাম শহরের দিকে। ছেলেটা চুপচাপ হাঁটছিল, মাথা নিচু, মুখ বিবর্ণ। মনে হচ্ছিল যেন পৃথিবীর সমস্ত ওজন তার কাঁধে এসে পড়েছে। কি ভাবছো ব্যোমকেশ? ভাবছি এত সহজে যদি সব উত্তর পাওয়া যেত, তবে গোয়েন্দাগিরির কোনো মানেই থাকতো না। সুরেশ নিশ্চয়ই অনেক কিছু জানে, শুধু মুখ খুলতে বাধছে। একটা ছোট চায়ের দোকানের সামনে এসে আমরা থামলাম। ব্যোমকেশ চায়ের অর্ডার দিল আর সুরেশকে বলল, বসে পড়ো, জল পান করো, তারপর খুলে বলো সব। চায়ের কাপ হাতে পেয়ে সুরেশ কিছুটা স্থির হলো। কয়েক চুমুক পরে সে ধীরে ধীরে মুখ খুলল।
আমি কিছু করিনি বাবু। আম- আমি শুধু ভুল করে ফেঁসে গেছি। কি ভুল? সেদিন সন্ধ্যায় বিকাশবাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন, বলেছিলেন একটা দামি মাল এসেছে। আমার চোখের সামনে একটা বড় নীল রত্ন দেখালেন। তারপর হঠাৎ দরজার বাইরে গোলমাল শুনে উনি আমাকে বললেন, তুমি এটা নিয়ে লুকিয়ে থাকো। আমি ভয় পেয়ে সেটা নিয়ে দৌড়ে পালিয়ে যাই। তারপর তারপর যখন শুনলাম বিকাশবাবু খুন হয়েছেন, তখন তো আমি পুরো আতঙ্কিত। ভাবলাম সবাই আমাকেই সন্দেহ করবে, তাই পালিয়ে এসেছি। মানে তোমার কাছে এখন এই রত্ন আছে? সুরেশ মাথা নিচু করে ব্যাগের চেন খুলল। ভেতর থেকে পুরনো কাপড়ে মোড়া একটা ছোট বাক্স বের করলো। বাক্সটা খুলতেই ঝলমলে নীল আলো ছড়িয়ে পড়ল। একটা বিশাল নীল পাথর, যা চট করে চোখ বাঁধিয়ে দেয়। তুমি কি জানো এই পাথরটির জন্যই তোমার মালিক প্রাণ হারিয়েছে? জানি বাবু, কিন্তু আমি কাউকে মারিনি, সত্যি বলছি। আমিও জানি তুমি খুনি নও, কিন্তু যাকে খুঁজছি সে তোমার খুব কাছেই ছিল। সুরেশ বিস্ময়ে তাকিয়ে থাকলো। কার কথা বলছো ব্যোমকেশ? ধৈর্য ধরো অজিত, ধৈর্য ধরো। এখন আমাদের একটানা 6 কোষে এগোতে হবে। সুরেশের এই সত্যি প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, আর আসল হত্যাকারীকে ধরে আদালতে দাঁড় করাতেই হবে। আমরা 3জন চায়ের দোকান থেকে আবার পথ ধরলাম। এবার লক্ষ্য নতুন পরিকল্পনা আর আরো গভীরে যাওয়া। সন্ধ্যার হালকা বাতাস বইছে, আকাশে কিছু মেঘ জমেছে। সামনে বড় লড়াই অপেক্ষা করছে, যেখানে সত্য মিথ্যার দ্বন্দ্ব চরমে উঠবে। চায়ের দোকান ছেড়ে যখন আমরা ফিরছিলাম, ব্যোমকেশ পুরো রাস্তা জুড়ে নিশ্চুপ ছিল, চোখে মুখে গভীর মনোযোগের ছাপ। মনে হচ্ছিল ভেতরে ভেতরে সে সমস্ত তথ্যগুলোকে একটা মসৃণ সুতোয় গেঁথে ফেলেছে। কি ব্যোমকেশ, এবার তাহলে আসল খেলাটা শুরু হবে? হ্যাঁ অজিত, এখনো একটু বুদ্ধির খেলা খেলতে হবে। এই খুনটা পরিকল্পিত, বুঝলে? কেবল লোভের জন্য নয়, এর পেছনে আছে ঠান্ডা মাথার প্রতিহিংসা। কিন্তু সুরেশ তো বলল সে নির্দোষ। সে সত্যি বলেছে। আমি ওর মুখের ভঙ্গি, কথা বলার ধরন সব লক্ষ্য করেছি। অভিহিত, ওর কোনো দোষ নেই। এবার ব্যোমকেশ থামল। একটা রাস্তাঘাটের কোণে দাঁড়িয়ে ছোট একটা কাগজে কিছু লিখছিল। তারপর বলল, চলো এবার সোজা থানা যাওয়া যাক। ইন্সপেক্টর সেনগুপ্তর সাহায্য লাগবে। আমরা সোজা থানার দিকে এগোলাম। থানা পৌঁছে ব্যোমকেশ ইন্সপেক্টর সেনগুপ্তকে সব খুলে বলল। সুরেশও তার রত্ন ফিরিয়ে দিল পুলিশের হাতে। ইন্সপেক্টর প্রথমে অবাক হলেও ব্যোমকেশের কথা শুনে সম্মতি দিলেন। আপনার পরিকল্পনাটা কি ব্যোমকেশবাবু, বলেন তো? আমি চাই কাল সকালে সবাইকে, বিকাশের দোকানের সহকারীদের আর তার বন্ধুদের একসঙ্গে ডাকুন, আর আমাকেও সুযোগ দিন কিছু প্রশ্ন করতে। ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নেই। আগে বলুন তো, আর কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু এই কেসটা যদি সমাধান না করতে পারি, তবে মনে হয় না আমি আর টিকতে পারবো। কারণ এরকম হয়নি যে আমি কোনো কেস হেরেছি, আশা করি এটাও হারবো না। এই বেনারসে এসেছিলাম কিছুদিন ঘুরতে, কিন্তু এমন যে একটা রহস্যের জালে আটকে যাব তা কখনো ভাবিনি। আমিও একটু হেসে দিলাম। কিন্তু সত্যি এই রহস্যটা যেন আরো গভীর হচ্ছে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। কে খুনি এখনো একদম সাসপেন্সজনকভাবে চলছে। সেই রাতে আমরা হোটেলে ফিরে এলাম। সুরেশকে থানায় নিরাপত্তায় রাখলাম। হোটেলের বারান্দায় বসে ব্যোমকেশ চুপচাপ চা খাচ্ছিল।
আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আন্দাজ করছো কে খুনি হতে পারে? আজ করতে পেরেছে অজিত, তবে পুরো নিশ্চিত হতে চাই। কালকের জেরা আর পর্যবেক্ষণের পরেই নিশ্চিত হব। আমি জানতাম ব্যোমকেশ যখন এমন আত্মবিশ্বাসী হয় তখন কিছু একটা চমকদ্র সত্যি খুব কাছে এসে দাঁড়িয়ে থাকে। সে রাতে আমরা গভীর প্রস্তুতি নিয়ে ঘুমাতে গেলাম। জানতাম সকালেই হয়তো সমস্ত রহস্যের পর্দা সরবে এবার। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম থানায়। ইন্সপেক্টর সেনগুপ্ত তত্ত্বাবধানে ইতিমধ্যেই বিকাশের ব্যবসায়িক সহকারীরা, দোকানের কর্মচারীরা এবং দুই একজন পরিচিত বন্ধু হাজির হয়েছেন। পরিবেশে টান টান উত্তেজনা। ব্যোমকেশবাবু, এখন আপনার প্রশ্নের পালা। ধন্যবাদ। ব্যোমকেশ খুব সাধারণ কিছু প্রশ্ন নিয়ে শুরু করলো। কে কবে বিকাশের সঙ্গে শেষবার দেখা করেছে, কে কোথায় ছিল খুনের সময়, এমন কথা। সবাই প্রথমে স্বাভাবিক উত্তর দিল। তারপর হঠাৎ ব্যোমকেশ ঘুরে দাঁড়িয়ে এক ব্যক্তির দিকে তাকালো। তার নাম শশাঙ্ক, বিকাশের দীর্ঘদিনের সহকারী। শশাঙ্কবাবু, খুনের আগের রাতে আপনি কোথায় ছিলেন? শশাঙ্ক একটু থেমে গেল, মুখে অস্বস্তির ছাপ। আমি আমি বাড়িতে ছিলাম। আপনার বাড়ির ঠিকানা বলুন তো। এই তো 10 নম্বর কলু, মার্কেট লেন। বেশ, আপনার প্রতিবেশীদের নাম মনে আছে তো? শশাঙ্ক এবার একটু চুপ মেরে গেল। ব্যোমকেশ থামল না, ঠান্ডা গলায় বলল, আপনারা কি জানেন খুনের রাতে কলু মার্কেট লেন এলাকায় লোডশেডিং ছিল। পুরো এলাকা অন্ধকার ছিল, অথচ শশাঙ্কবাবু বারবার বলেছেন তিনি বাড়িতে বসে টেলিভিশন দেখছেন। বাহ, কি সুন্দর কথা না? ঘরে চাপা গুঞ্জন উঠল। শশাঙ্ক কাঁপতে শুরু করলো। ব্যোমকেশ আরো এগিয়ে গেল। আরেকটা কথা, বিকাশবাবুর দোকান থেকে যে ছোট একটা স্বর্ণের মূর্তি খোয়া গেছে সেটা কাল রাতে থানার পেছনে মর্দমায় পাওয়া গেছে। শশাঙ্কবাবুর জামার পকেটের ছেঁড়া কাপড়ে মোড়ানো ছিল। শশাঙ্ক এবার চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ আমি তো বাধ্য হয়েছিলাম। বিকাশ আমার প্রান্ত টাকা আটকে রেখেছিল, বারবার আপন করেছিলাম। আমি আমি সহ্য করতে পারিনি, তাই তাই ওকে। ঘর নিস্তব্ধ। ব্যোমকেশ শান্ত গলায় বলল, লোভ, অপমান আর ক্রোধের জ্বালা মিলে মানুষের ভেতরের পশুকে জাগিয়ে তোলে। ইন্সপেক্টর সেনগুপ্ত ইশারা করতেই দুই কনস্টেবল এগিয়ে এসে শশাঙ্কের ধরে ফেলল। শশাঙ্ক কেঁদে ফেলল, মাথা নিচু করল। আমি আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি আমি। সবাই যেন হাফ ছেড়ে পালালো। ব্যোমকেশবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে এই খুন অন্ধকারেই থেকে যেত। আমার কাজ সত্যকে খুঁজে বের করা, আর ওটাই করেছি আমি। সেদিন বিকেলের দিকে আমরা থানার বাইরে দাঁড়িয়েছিলাম, বেনারসের মৃদু রোদ গায়ে মেখে। আমি চুপচাপ ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলাম। মানুষটা যেন নিজের ভেতরেই ডুবে ছিল। কি ব্যোমকেশ, এবার তো বেনারসে আমাদের ছুটি সত্যকারের ছুটি হবে। হ্যাঁ অজিত, এবার সত্যি একটু ঘোরাফেরা করি তাহলে, হ্যাঁ? সামনে শুধু শান্তি, নিরিবিলি গলি আর বেনারসের চিরন্তর বর্ণময় জীবন। সকাল গড়িয়ে দুপুরের দিকে আমরা থানায় বসলাম। শশাঙ্ককে আটকানোর পরেও ব্যোমকেশ চুপচাপ ছিল, যেন কিছু ভাবছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ব্যোমকেশ? সব তো পরিষ্কার হয়ে গেল, এখন আবার কি ভাবছো? সব পরিষ্কার?
তা বলো কি অজিত? আমি থমকে গেলাম। মানে কি? ব্যোমকেশ ধীরে ধীরে বলল, শশাঙ্ক অবশ্যই অপরাধী, কিন্তু তার কাজটা ছিল প্রক্রিয়া। প্ররোচনাটা কে দিল? আমি অবাক হয়ে বললাম, প্ররোচনা? তুমি কি বলতে চাইছো মানে কারো ইঙ্গিতে শশাঙ্ক এই খুনটা করেছে? ঠিক তাই। আমরা থানার বাইরে গিয়ে একটা চা দোকানে বসলাম। হালকা বাতাস বইছিল। ব্যোমকেশ মৃদু স্বরে বলল, আমি সবসময় বিশ্বাস করি অপরাধের পেছনে সাধারণত কোনো শত্রুতা থাকে। খুন যদি হঠাৎ রাগের বশে হয়, তবুও তার পেছনে থাকে পুরনো জমানো জ্বালা। আমি বললাম, মানে তুমি বলছো বিকাশবাবুর অন্য শত্রুও ছিল? ছিলই, এবং সেই শত্রুতা আমাদের খুব চেনা। ব্যোমকেশ এক টুকরো কাগজ বের করলো। কাগজে লেখা ছিল একটা চিঠির ছেঁড়া টুকরো, খুব তাড়াহুড়ো করে লেখা, সম্পূর্ণ। চিঠিটা ছিল এরকম, ভয় পেও না, কাজটা যদি রাতে করে ফেলো, তুমি যা চাও সব পেয়ে যাবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এটা কে লিখেছে? তদন্ত করে দেখেছি, এটা বিকাশের শ্যামল নীলু। আমি অবাক হলাম। নীলু তো শুরু থেকেই দুঃখ ভরা মুখে ঘুরে বেড়াচ্ছিল। ব্যোমকেশ এবার ব্যাখ্যা করলো, নীলু বিকাশের ব্যবসার অংশধারীর হাতে চেয়েছিল, কিন্তু বিকাশ বারবার তাকে ছোট করত। নীলু ভেবেছিল বিকাশকে সরিয়ে দিলে ব্যবসার কিছু অংশ তার হাতেই আসবে। তাই শশাঙ্কের ভেতরে দীর্ঘদিনের ক্ষোভ উস্কে দিয়েছিল সে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, মনটা ভারী হয়ে গেল। শেষ পর্যন্ত টাকার লোভ আর অপমান। মানুষের সমস্ত পতনের মূল দুটো কারণ, লোভ আর অহংকার, বুঝলে? চা শেষ করে আমরা আবার থানায় ফিরে এলাম। ইন্সপেক্টর সেনগুপ্ত ইতিমধ্যেই নীলুকে তলব করেছিল। নীলু প্রথমে অস্বীকার করলেও ব্যোমকেশের চিঠির টুকরো, বিকাশের ব্যাংক ডকুমেন্ট আর শশাঙ্কের জবানবন্দি একসঙ্গে দেখাতেই ভেঙে পড়ল। গলা কাঁপা কাঁপা সুরে স্বীকার করলো সব কিছু। নীলুকে গ্রেফতার করা হলো। শশাঙ্ক আর নীলু দুজনকেই বিচারের মুখোমুখি হতে হবে। কয়েকদিন পরে আমরা গঙ্গার ধারে বসেছিলাম। ভোরের আলো ঠিকরে পড়ছিল নদীর বুকে। বেনারস শহর যেন নতুন করে প্রাণ পেয়েছে। কি ব্যোমকেশ, এবারের অভিযানও শেষ হলো? ভাবিনি আমাদের ছুটির সফর এত ভয়ঙ্কর মোড়ে নেবে। জীবন এমনই অজিত, যেখানে যাই সত্য আমাদের ডাকে, আমরা তার কাছেই ফিরে যাই, বুঝলে? আমিও ভাবিনি যে এরকম হয়ে যাবে। আমি চমকে এসে বললাম, কিন্তু এই সত্য খুঁজতে গিয়ে বারবার বিপদে পড়া কি খুব দরকার? সত্যান্বেষের জন্য সমস্ত বিপদই স্বাভাবিক, বুঝলে? সামনে দেখলাম ছোট ছোট নৌকোরা নীরবে এগিয়ে চলেছে। বেনারসের ঘাটগুলো জীবনের প্রতিচ্ছবি, কিছু মুখ, কিছু দুঃখ, কিছু অপরাধ আর কিছু মুক্তি। আমি আর ব্যোমকেশ চুপচাপ বসে রইলাম। এই নীরবতাই যেন অনেক কিছু বদলে দেয়। ছোটের দিনগুলো আবার ছন্দে ফিরল। ভেতরে ভেতরে মনে হচ্ছিল কত কথা, কত প্রশ্ন, কিন্তু সব প্রশ্নের উত্তরের নামই হয়তো সত্য। গল্পের শেষটায় মাথার ওপর খোলা আকাশ আর সামনে ভাসমান সূর্যের রঙিন প্রতিবিম্ব আমাদের সামনে একটাই উপলব্ধি ছড়িয়ে দিল, সত্য যতই চাপা পড়ুক না কেন, সে একদিন সামনে এসে দাঁড়াবেই। এভাবেই শেষ হলো আজকের গল্পটি, বেনারসে হত্যাকাণ্ড। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী আবার প্রমাণ করে দিল, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ পেতেই হয় ওকে। বন্ধুত্ব, বিশ্বাস আর সত্যের জন্য ব্যোমকেশ আর অজিত যেভাবে লড়াই করলো, সেটাই আমাদের জন্য অনুপ্রেরণা।
আপনাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গল্প সামনে আরও আসবে। এরকম রহস্যময় অভিযান, আরও নতুন নতুন গল্প সামনে আসছে। একটা নতুন সিরিজ, বাংলাদেশের গোয়েন্দারা। এটা হবে কিছু হাসি, কিছু রহস্য, কিছু খুন, কিছু আত্মহত্যা এবং কি আরও মজাদার বন্ধুত্বের একটি গোয়েন্দা গল্প। অবশ্যই শুনবেন কিন্তু ওই সিরিজটাও খুবই শীঘ্রই আসছে। আজকের মতো বিদায়। সত্যান্বেষের পথ ধরে চলুন আমরা সত্যের সন্ধানে এগিয়ে চলি। শ্রোতাদের সবাইকে ধন্যবাদ পুরো গল্পটি শোনার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েই আজকের এখানেই শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ।